স্বয়ং শেখ হাসিনা পার্লামেন্টে বলেছে জামাত বিএনপি রাজাকার ছাড়া কথাই বলে নাই। ৭১-এর স্বাধীনতা বিরোধী ট্যাগ থেকে তাদেরকে সরাতে চেষ্টা করেছি, আমরা পারিনি বলে আমরা ওদেরকে ছেড়ে দিয়েছি। আমরা সিনিয়ররা হয়তো ভুল করলাম, যাদেরকে আমরা হিরো মনে করি, ফ্যাসিস্ট বিদায়ের হিরো, তারা কেন এই রাজাকারের ভিতরে ঢুকলো? ছেড়ে দেওয়া একটা আসন নিজ দলের মার্কা নিয়ে নির্বাচন করে যারা এমপি হয়েছেন, মন্ত্রী হয়েছেন, তাদের ব্যাপারে কি আমরা বলি যে তারা বিএনপির বি টিম? এটা কিন্তু বলা হয় না। এবি পার্টির সভাপতিকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবিরের নেতা মঞ্জু, ব্যারিস্টার ফুয়াদ শিবিরের ক্যাডার, জামাত শিবির তো 10 বছর ধরেই আপনার শেখ হাসিনার আঁচলের তলে ছিল, ছাত্রলীগের শার্টের নিচে ছিল। ফ্যামিলি কার্ডের মাধ্যমে যে একেবারে প্রান্তিক পর্যায়ের মানুষদেরকে একটু সাশ্রয়, মানে তাদেরকে একটু ভালো খাবার দাবার দেওয়া, বা তাদের এই টাকাটা তো বাইরে যাচ্ছে না, এই বাজারেই থাকছে এবং রোলিং হচ্ছে। সেই রোলিংটা হওয়ারও তো সময় দিতে হবে আপনার। আসলে 2 মাস আছে গভর্নমেন্ট। যে পেট্রোবাংলার কাজটা কি? পেট্রোবাংলার কাছে অর্থ নেই সেটাও না, তাদের এই যাবৎকালে তারা কিন্তু শুধু এই জ্বালানি বিক্রি করে এবং টাকাগুলো জমায়। যেহেতু একটা সংকট সৃষ্টি হয়ে গেছে, তাহলে তার সামনে সবচেয়ে পথ খোলা আছে বিভিন্ন সোর্স থেকে জ্বালানি আমদানি করার পথগুলো পরিষ্কার করা, টাকা তাদের কাছে আছে, দিতে হবে। কেননা জনগণকে কষ্টে রেখে সরকার কিন্তু ভালো থাকবে না। সরকারকে প্রথম কাজই করতে হবে, জ্বালানিটা আমদানি করতে হবে এবং তাকে পর্যাপ্ত এই জ্বালানিটা দিতে হবে। তা না হলে হবে কি, পরবর্তীতে এই যে এখন খুব গ্রীষ্ম মৌসুম, গরম, বিদ্যুতের উপরে চাপ সৃষ্টি হয়ে যাবে। সেটা তাহলে একদিকে জ্বালানির উপরে চাপ হচ্ছে, বিদ্যুতের উপরে চাপ হবে। তারপরে আরেকটা কথা বলতে হয়, সেটা হলো এই পেট্রোবাংলা কি করছে এত বছর যাবত, যে আমাদের কি বলে উপকূলে অনেক কূপ খনন করা যেত, আজ পর্যন্ত জ্বালানি আহরণের জন্য এই ধরনের কোনো কাজ তারা করে নাই, কিন্তু তাদের কাছে টাকা আছে। আচ্ছা, গ্যাসের কথা বলা হয়, সেটাও জ্বালানির মধ্যে পড়ে। গ্যাসের উপরেও চাপ পড়বে। এখন তো বেশিরভাগ ক্ষেত্রে সিএনজি গুলোই, তারপরে এলপিজি, এইগুলোর উপরেই চাপ যাচ্ছে। কয়েকদিন পরে যদি তারাও এই সংকটে পড়ে, বলা হয়ে থাকে যে 12 থেকে 15 বছরের মতো নাকি গ্যাস আমাদের মজুদ আছে, তো তাহলে নতুন আমাদের সোর্স খুঁজতে হবে না? আমরা কি এই অবস্থার মধ্যে থাকবো? তারপর একটা মাত্র শোধনাগার আছে, সেটা হচ্ছে ইস্টার্ন রিফাইনারি। তাও কত, এখান থেকে মনে হয় কি 1964-65 সালে আমাদের এখানে তৈরি করা হয়েছিল, স্থাপন করা হয়েছিল। তো এইগুলো নিয়ে এই যাবৎকালে আমরা শুধু বলেই আসি, কিন্তু আমাদের কাজগুলো হয় না। এমন তো না যে টাকা পয়সা নেই। এই বৈশ্বিক সংকটটা সৃষ্টি না হলে হয়তো আমরা আমরা কোনোদিন কথাই বলতাম না। আমাদের জ্বালানির চাহিদা এত বাড়ছে তো অবশ্যই, যেহেতু মানে জনসংখ্যা বেড়েছে, তাহলে আমাদের জ্বালানির চাহিদা বেড়েছে এবং জ্বালানিটাই হচ্ছে একেবারে এমন একটি অত্যাবশ্যকীয় পণ্য যেটা ছাড়া আমরা চলতে পারবো না। আমরা তার একটু ব্যাখ্যাটা শুনি, মাননীয় সংসদ সদস্য যদি কোনো ব্যাখ্যা দিতেন যে পেট্রোবাংলার কাছে কোনো ব্যাখ্যা জানতে চাওয়া হয়েছে কিনা। পেট্রোবাংলার সাথে সরকার কথা বলছে, যেহেতু আপনারা জানেন এই সরকারের বয়স মাত্র 2 মাস। পেট্রোবাংলার যে ক্রাইসিসটা আমাদের দেশে চলছে দীর্ঘদিন, এটা বিগত 16 বছর আওয়ামী লীগ পতিত সরকারেই রেখে গেছে এই অবস্থায়। কিন্তু সরকার আসার সাথে সাথে পেট্রোবাংলাতে হাত দেওয়ার আগেই ইরান আমেরিকা যুদ্ধ শুরু হয়ে গেল, এবং তখন কিন্তু আমরা কেউ উপলব্ধিও করি না এটা এত বেশি লিঙ্গার করবে, লম্বা হবে। এই অবস্থায় সরকার কিন্তু পেট্রোবাংলা বলেন, অন্যান্য প্রতিষ্ঠান বলেন, এগুলোকে অর্গানাইজ করার, ডিসেন্ট্রালাইজ করার আগেই কিন্তু আমাদের সমস্যা শুরু হয়ে গেছে। এর মধ্যে পেট্রোবাংলার সাথে আপনার সরকার কথা বলছে, যেহেতু পেট্রোবাংলা দীর্ঘদিন থেকে একটা অচল প্রতিষ্ঠানে রূপান্তরিত হয়ে গেছে প্রায়, সে অবস্থায় এটাকে তো এখন রেস্কিউ করে 2 মাসের মধ্যে তুলে আনতে পারবে না। তুলে আনতে হলেও 1 বছরের সময় দরকার, বা একটা নির্দিষ্ট সময় দরকার। যে সময়টা জন্য সরকার আলোচনা চলছে, পেট্রোবাংলার সাথে কথা বলছে, পেট্রোল রিফাইনিং করার বিষয়ে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর সাথে কাজ চলছে। অতএব এগুলো সরকার যথেষ্ট পরিমাণ চেষ্টা করছে। ব্যাখ্যা কি আপনি দিতে পারেন? আজকে আমরা বিভিন্ন রকমের নেতাদের যখন বিশ্লেষণ বক্তব্যগুলো জানার চেষ্টা করছিলাম প্রতিক্রিয়া হিসেবে, তখন একজন বলছিলেন বিরোধী পক্ষের যে ফ্যামিলি কার্ড এবং ফার্মার্স কার্ড এটা ঠিক এই মুহূর্তে নাকি বিলাসিতা, অর্থাৎ বৈশ্বিক সংকটের মাঝখানে কেন এখন কার্ড দিতে হবে? কোনো ব্যাখ্যা কি আসলে সরকারের পক্ষ থেকে? এটা বিএনপি নির্বাচন মানে উত্তর কমিটমেন্ট, নির্বাচনের আগেই কমিটমেন্ট দিয়েছে বিএনপি। এখন বিএনপির দায়িত্ব হলো
দেশ পরিচালনার পাশাপাশি কমিটমেন্টগুলো পূরণ করা। অতএব বিএনপি তার কমিটমেন্টে হাত দিয়েছে। আপনারা স্মরণ করলে খেয়াল করবেন, মানে আপনি যখন সরকার ফ্যামিলি কার্ডে হাত দিয়ে উদ্বোধন করে প্রথম দিনে 33,000 প্লাসকে দেওয়া হয় ফ্যামিলি কার্ড, তখন কিন্তু ইরান আমেরিকা যুদ্ধটা শুরু হয়নি, দেশে বৈশ্বিক ক্রাইসিসের মুখোমুখি হয়নি। অতএব যখন ফ্যামিলি কার্ডের প্রজেক্টটা হাতে নিয়ে নেয় বা ফার্মার কার্ড, কৃষি কার্ড হাতে নিয়ে নেয়, তখন কিন্তু বৈশ্বিক ক্রাইসিস শুরু হয়নি। অতএব এটা একটা চলমান প্রক্রিয়ায় নতুন গভর্নমেন্টের। পাশাপাশি এটা আমাদের দেশের গরিব মানুষের উন্নয়নের জন্য এটা একটা বিশাল পদক্ষেপ। অতএব এটা বিলাসিতা না, বিলাসিতা হলো আপনার আমার জন্য হতে পারে, একটা বস্তিবাসীর জন্য, একটা দিনমজুরের জন্য যেই সরকার যে প্রণোদনা দিচ্ছে, যেই ব্যবস্থাটা নিয়েছে, এটা কোনোভাবে বিলাসিতা হতে পারে না। আরেকটা কথা, বরঞ্চ তাদের জীবন মান উন্নয়নের জন্য, কৃষিকে আরো বেশি অগ্রগতি করার জন্য এইগুলো খুবই জরুরি। যুদ্ধের মধ্য দিয়ে গেলেও আমাদের কিন্তু ভবিষ্যৎ পরিকল্পনাগুলো থাকতে হবে। ফরিদুল্লাহ একটু আগেও বললেন, সেটা হচ্ছে বিপুল সংখ্যক মজুত করে রাখা। অর্থাৎ যে পেট্রোল পাম্পগুলো আছে, সেই পেট্রোল পাম্পের মালিকরা যখন সন্তুষ্টি জ্ঞাপন করছে দাম বাড়ানোর ক্ষেত্রে, তখন একটা সংশয় তৈরি হচ্ছে যে আদৌ কি তারা লাভজনক পজিশনে যাচ্ছে। অর্থাৎ মজুত করে রেখেছিল, দাম বাড়ার পর তার জন্য একদম সোনার ডিম পাড়া হাঁস পেয়ে গেল তারা। না, সেটা যেমন তাদের মধ্যেও হতে পারে, পাশাপাশি যারা ভোক্তা ব্যবহারকারী তারাও যে 500-1000 লিটার নিয়ে মজুত করে নেই, তার কোনো গ্যারান্টি নেই, তারাও কিন্তু লাভ করতে পারে। যেহেতু আমরা দেখেছি, আপনারা দেখেছেন, সরকার বহু মজুতকারীকে অ্যারেস্ট করেছে, বহু জ্বালানি তেল উদ্ধার করেছে, জরিমানা করেছে। অতএব তাহলে এটা যে মানুষের ঘরে ঘরে, অনেকের ঘরে ঘরে চলে যায়নি, তার কোনো গ্যারান্টি নেই। পেট্রোল পাম্পের মালিকরাও যে মজুত করেনি ভিন্নভাবে, সেটার কোনো গ্যারান্টি নেই। অতএব এটার জন্যই তো সরকার অনেকগুলো পদক্ষেপ গ্রহণ করেছে। পাশাপাশি আপনি দেখেন, সারা বিশ্বে কিন্তু জ্বালানি তেলের দাম বেড়েছে, বরঞ্চ এই সরকার, বিএনপি সরকার অন্তত প্রায় 1 মাস বাংলাদেশের মানুষের উপরে এই দ্রব্যমূল্য বাড়িয়ে দেয়নি। ভর্তুকি দিয়ে আপনার এখন পর্যন্ত চালাচ্ছে। এই যে বাড়ানো যেটা হয়েছে, সেটা বৈশ্বিক দাম বাড়াতে তেলের, এটা বাড়াতে হয়েছে, যেটা আমেরিকাতে অন্তত আরো অনেক বেশি, ইউরোপ আমেরিকাতে পশ্চিমে আরো অনেক বেশি তেলের দাম আরো বেশি বাড়িয়েছে। সেই তুলনায় অনেক কম টাকা বাংলাদেশ সরকার বাড়িয়েছে। পুরোটা বাড়াতো যদি, তাহলে তো সরকারকে ভর্তুকি দিতে হতো না। বাড়িও তো সরকারকে ভর্তুকি দিতে হবে, মানুষের পিছনে টাকা ইনভেস্ট করতে হবে, এবং করতে হবে। অতএব সরকার এই ব্যাপারে খুবই আন্তরিক, জনগণের যাতে কোনো রকম কষ্ট না হয়, সেই জন্যই সরকার এতদিন পর্যন্ত দাম বাড়ায়নি। এখন শেষ পর্যন্ত দেখলো যে না, আলোচনাও ব্যস্ত যাচ্ছে, ইরান আমেরিকা আলোচনাও বেঁচে যাচ্ছে, হরমুজ প্রণালী একবার খুলে দেয়, একবার বন্ধ হচ্ছে। এই অবস্থায় একটা অনিশ্চিত যুদ্ধের দিকে আমরা এগিয়ে যাচ্ছি সারা বিশ্ব। বুঝতে পারছি। আমি একটু এই অবস্থায় তেলের দাম বৃদ্ধি করতে হয়েছে এবং ব্যাখ্যাও আজকে আমাদের কাছ থেকে আমরা পেলাম, অর্থমন্ত্রীও বলেছেন এবং জ্বালানি মন্ত্রীও বললেন। ফরিদুল্লাহ, এই ইস্যুতে সবশেষ একটা বিষয় জেনে আমি পরের টপিকে যাব। সেটা হচ্ছে যে আমরা দেখতে পাচ্ছি এবার পার্লামেন্টে বেশ বড় সংখ্যক বিরোধী দল আছে, এবং সেই বিরোধী দলের মেম্বার অফ পার্লামেন্ট যারা, তারা নিজেদের যে এলাকা, সেই এলাকাতেও নিশ্চয়ই নজর রাখছেন। বিরোধী দল যারা যেই এলাকার সংসদ সদস্য, তারা তো আসলে সেই সমস্ত এলাকায়, নিজেদের এলাকায় যে সমস্ত পেট্রোল পাম্পগুলো আছে, সেখানে নিজেরাই তো নজর রাখতে পারে সেখানে মজুদ হচ্ছে কিনা। যেমন গাজীপুরের কাপাসিয়ায় সেখানে প্রায় 6 থেকে 7টা পেট্রোল পাম্প আছে, এবং সেখানকার যিনি সংসদ সদস্য সালাউদ্দিন আইয়ুবী, তিনি আমাদের এখানে ছিলেন। তিনি বলছিলেন যে তিনি নিজে সকালে যান, গিয়ে শুনতে পান যে এখান থেকে নাকি মজুদও হয়েছে। পরবর্তীতে তিনি নিজে খোঁজ নিয়ে সমাধানের চেষ্টা করেন। বিরোধী দল যে যার জায়গা থেকে সংসদ সদস্য, তারা যদি এমন দায়িত্ব নেন, সেক্ষেত্রে তো কিছুটা হলেও মজুদদাররা চাপে থাকবে, কি বলেন? আচ্ছা, আমি আপনাকে এই ব্যাপারে একটু, প্রথমত হচ্ছে যে এটা একটা মানে কি বলে যে হুট করে আসা ক্রাইসিস, এটা আমরা হুট করে পুরো কালচারটা বাতিল করতে পারবো না। এটা যার যার জায়গা থেকে যদি চেষ্টা করতো তাহলে তো ভালোই হতো, করা যেত এরকম, তাহলে ভালোই হতো।
কিন্তু এগুলোর পেছনে কারা জড়িত, প্রভাবশালী মহলের লোকজন কতটুকু জড়িত, এই বিষয়গুলো তো রয়ে গেছে। জি। কিন্তু আমাদের একটা জিনিস মাথায় রাখা লাগবে, আমরা বারবার যে জিনিসটা করতেছি, মেম্বার অফ পার্লামেন্টের কাজ আসলে পুলিশিং করা, লোকাল বিচার আচার করা, লোকাল উন্নয়ন কর্মকাণ্ড করা, এই যে আইডিয়া, এই আইডিয়া থেকে আমাদেরকে কিন্তু বেরোতে হবে, তাহলে আমরা বাংলাদেশে একটা গণতান্ত্রিক রাষ্ট্রের দিকে যেতে পারবো না। মেম্বার অফ পার্লামেন্টের প্রধান কাজ আইন প্রণয়ন করা, এবং তাদের প্রচুর সময় আসলে পার্লামেন্টের পেছনে দিতে হয়। এখন উনি যদি যে পুলিশিং করা শুরু করে, তাহলে আসলে কোনোদিন এখানে রাষ্ট্র গড়ে উঠবে না, গণতান্ত্রিক রাষ্ট্র গড়ে উঠবে না। আপনার এই যে ধরেন একটা নব্য জমিদারি ব্যবস্থা আছে, যে পার্লামেন্ট মেম্বার যিনি, উনি ওই এলাকার সকল কিছুকে নিয়ন্ত্রণ করে, এখান থেকে আমরা বেরোতে পারবো না। তো যাই হোক, আমি একটা জিনিস একটু বলি, ওয়াদুদ ভাই বলছেন কার্ড প্রশ্নে একটা কথা একটু বলা দরকার। জি। এই যে বিভিন্ন মানে আমরা দেখেছি মাননীয় প্রধানমন্ত্রী উনি যখন প্রথম দেশে আসেন, দেশে এসে উনি বললেন একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলেছিলেন যে আই হ্যাভ এ প্ল্যান, কিংবা উই হ্যাভ এ প্ল্যান। তা আমরা এখন দেখতেছি যে সরকার শুধু একের পর এক কার্ড করতেছে, আবিষ্কার করতেছে, এবং কার্ডের দিকে যাচ্ছে, এবং শেষ পর্যন্ত দেখলাম বিসিবি তেও ক্যাপ্টেন্স কার্ড দেওয়া হচ্ছে। ক্যাপ্টেন্স কার্ড দেওয়ার পরে আবার সাধারণ প্লেয়ার যারা কখনো ক্যাপ্টেন ছিলেন না, তারা আবার বৈষম্যের শিকার হয়েছেন। এটা নিয়ে কয়েকজন সাধারণ ক্রিকেটার, সাবেক ক্রিকেটার, তারাও প্রশ্ন তুলেছেন। জি। কিন্তু আপনি অন্য সকল কার্ডের হিসাব, আপনি যদি সবচেয়ে বড় যে প্রকল্পের কথা আমরা এখন পর্যন্ত শুনেছি ফ্যামিলি কার্ড, এবং ফ্যামিলি কার্ড নিয়ে আমাদের খেয়াল রাখা দরকার, আইএমএফ এর সাথে কিন্তু সরকারের এই ইস্যুতে একটা ধরেন একরকম দ্বন্দ্বের কথা শোনা যাচ্ছে। ইতিমধ্যে আইএমএফ আমাদের যে চলমান যে ঋণটা ছিল সেটা দেয়নি, সেটার কিস্তি আটকে দিয়েছে, এবং সরকার কিন্তু বসন্তকালীন যে আইএমএফ এর যে কনফারেন্স, সেখানে অর্থমন্ত্রীর নেতৃত্বে প্রতিনিধি দল পাঠিয়ে ওনারা কিন্তু আরো 300 কোটি ডলার চেয়েছে। হ্যাঁ, আইএমএফ বলতেছে যে আপনারা যে এই যে ফ্যামিলি কার্ড দিচ্ছেন, এই ফ্যামিলি কার্ডের যে প্রকল্প, যে নির্বাচনী প্রতিশ্রুতি, সেটা কিভাবে দিবেন, এটা নিয়ে কি আপনারা কোনো সমীক্ষা করেছেন, কোনো পরিকল্পনা আছে, কত টাকা দিবেন, কোন খাত থেকে দিবেন, এইগুলো নিয়ে সরকারের কাছে কোনো প্রপার প্ল্যান সরকার এখনো দেয়নি। দিলে আমরা মিডিয়াতে অন্তত জানতে পারতাম, আমরা সরকারের কোনো দায়িত্বশীল ব্যক্তির কাছ থেকে শুনতেও পারি। উল্টো দিকে শোনা যাচ্ছে এইবার নাকি প্রথমবারের মতো 17% হচ্ছে গিয়া আপনার কি বলে যে বাজেট বৃদ্ধি করা হবে, যেটা নজিরবিহীন, গত 1.5-2 দশকে এই ঘটনা ঘটে। তো এই যে ধরেন এই যে পুরো ধরেন এই যে সরকারের নির্বাচনী ধরেন কি বলে যে নির্বাচনী কি বলে যে এক ধরনের প্রপাগান্ডা কিংবা নির্বাচনী প্রচারণা চালানোর জন্য এটা কোত্থেকে আসবে, এইটা প্রপার উত্তর কিন্তু আমরা পাচ্ছি না। আচ্ছা ফরিদ, আমি একটা প্রশ্ন করি, সেটা হলো এই যে ফ্যামিলি কার্ড নিয়ে আপনি কথাগুলো বললেন, ফ্যামিলি কার্ডের টাকা কোথা থেকে কিভাবে আসবে সেটা তাদের প্ল্যান আছে। আর একটা জিনিস তো আপনি জানেন যে গত 16-17 বছরে যে পরিমাণ টাকা বাংলাদেশের সাধারণ জনগণের উপর থেকে নিয়ে পাচার করা হয়েছে, তার পরিমাণটা হচ্ছে 28 লক্ষ কোটি টাকা। এই টাকাটা গুটি কয়েক লোকের মধ্য দিয়ে পাচার হয়ে গেছে। সেখান থেকে যদি এই ফ্যামিলি কার্ড দিয়ে একেবারে প্রান্তিক পর্যায়ের মানুষদেরকে যদি হেল্প করা হয়, তাহলে আজকে যেভাবে এই যে সমস্যাগুলো দেখা দিছে, উপকার পাচ্ছে কারা? এই প্রান্তিক পর্যায়ের তারাই তো পাচ্ছে, নাকি? এটাকে কি আপনারা বিলাসিতা বলতে চাচ্ছেন? বলেন তো দেখি, যারা উপকারটা পাচ্ছে তাদেরটাই কি বিলাসিতা বলেন? না, আমি বিলাসিতার প্রশ্ন তুলিনি। বিলাসিতার প্রশ্নটা আসবে তখনই যে আমরা আসলে পরিকল্পনাটা জানতে পারছি না। একদিকে সরকার এইটা দিবে বলতেছে, অন্যদিকে আবার আমাদেরকে 300 কোটি টাকার ঋণ এটা দেওয়াটা কি অন্যায় হয়ে যাচ্ছে? জনগণের একেবারে জনগণ বলবো না, এটা কিন্তু একেবারে প্রান্তিক পর্যায়ের মানুষ, যার নুন আনতে পান্তা ফুরায়, ঠিক এই লেভেলের মানুষদেরকে হেল্প করা হচ্ছে। সেটা কি সাধারণ অন্য মানুষদেরকে বা রাজনৈতিক দলগুলোর কি গাত্র দেওয়া হয়েছে? এটাই জানতে চাচ্ছি। না, আমার প্রশ্নটা আপনারা বুঝতে হবে। আমি কি বলতেছি, আমি গাত্র দেওয়ার কথা বলছি না, এটা তো আমার প্রশ্ন। পরিকল্পনাটা কোত্থেকে? আমার প্রশ্নটা এইটা, কোনো অসুবিধা নাই যদি প্রান্তিক পর্যায়ের মানুষদেরকে একটু শুনে নিই। তিনি ফরিদুল হক, আপনি আপনারটা শেষ করুন, তারপর আমরা আমি যেটা বলছি, এটা গাত্র দেওয়ার প্রশ্ন কেন আসতেছে আমি এটা বুঝলাম না। মানে এই প্রশ্ন, এই টাকা তো সরকার নিজের পকেট থেকে দিচ্ছে না, পাবলিক মানি। পাবলিক মানি কোত্থেকে খরচ হচ্ছে, কোথায় খরচ হচ্ছে, এটা অবশ্যই যে কোনো নাগরিকের জানার রাইট আছে। এটা হচ্ছে প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে যে আপনি কোত্থেকে দিবেন, কোথায় দিবেন। অলরেডি অনেকগুলো সামাজিক নিরাপত্তা ব্যবস্থা কিন্তু আমাদের আছে, সেগুলো যেগুলো চালু আছে সেগুলো আপনি কি করবেন? এবং এই যে 4 কোটি লোককে দেওয়া হবে এরকম কথা শোনা যাচ্ছে, এত পরিমাণ টাকা আপনি কোন খাত থেকে আনবেন, এটা নিয়ে কোনো পরিকল্পনা আমরা দেখতে পাইনি। এটা হচ্ছে প্রথম পয়েন্ট। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে যে এই ইস্যুটাকে ইস্যু করেছে,
এই ফ্যামিলি কার্ড সহ অন্যান্য কার্ড দেওয়ার ব্যাপারটাকে ইস্যু করে আইএমএফ ইতিমধ্যে বলে দিয়েছে যে আমরা আসলে এটা বুঝতে পারছি না, তোমরা কিন্তু প্রত্যেকে দিবা। অর্থমন্ত্রী তো বললেন যে বিদেশি দাতা সংস্থা যারা যারা আছেন তারা প্রায় সবাই অ্যাপ্রিশিয়েট করেছেন। এই আজকে আমরা প্রতিবেদন প্রচার করলাম, অর্থমন্ত্রী এই যে বললেন। আপনাকে তাহলে দেখতে হবে, আপনাকে আমি ডেইলি স্টারের একটা আমি এখনই দিতে পারবো যে এইটা নিয়ে এবং সংস্কার প্রক্রিয়া নিয়ে এইগুলোর দ্বন্দ্বে অলরেডি আমাদের যে ধরেন চলমান যে ঋণটা ছিল আইএমএফ এর সাথে, সেটার যে নেক্সট যে ইনস্টলমেন্ট সেটা আপাতত আটকে গেছে এবং ইতিমধ্যে সরকার কিন্তু আরো নতুন করে $300 কোটি চেয়েছে জি। আইএমএফ এর কাছে এবং জ্বালানির জন্য আরো এক্সট্রা চেয়েছে বিশ্ব তাহলে আমি এই ব্যাখ্যাটা একটু অদূত ভূঁইয়া মাননীয় সংসদ সভাপতি যদি দেন। আমাদের জন্য এটা ইস্যু যে হ্যাঁ ফরিদুল হক, আপনার প্রশ্ন বুঝতে পেরেছি ফরিদুল হক, আপনি পয়েন্টগুলো ধরতে পেরেছি। জি দেখুন, এই কোন একটি দেশ যদি এটা ক্রাইসিস থেকে উঠে আসে, হ্যাঁ আমাদের এখানে পতিত সরকারকে বিদায় দিতে গিয়ে দেশে যে ক্রাইসিস হয়েছে, আওয়ামী লীগ সরকার বিদায়ী বা পতিত সরকার 16 বছর যেই অনিয়ম দুর্নীতি অর্থ পাচার করেছে, পাশাপাশি ইন্টারিম গভর্নমেন্টের সময় এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নামে যারা নেতৃত্ব দিয়েছে, তারা 18 মাসে যে 18 বছরের দুর্নীতি করে টাকা বিদেশে পাচার করেছে, সজীব ভুঁইয়া গংরা, সেই তলানির থেকে দেশকে উদ্ধার করতে হলে ঋণ লাগবেই। আইএমএফ এর ঋণ বলেন, অন্য কোনো দেশের ঋণ বলেন, যে কোনো সংস্থার ঋণ বলেন, এটা লাগবেই। সেজন্যই আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার অপরাধ কি প্রমাণিত? তিনি যে এটা লুটপাট করেছেন এটা প্রমাণিত? অভিযোগ তো আছে, অভিযোগ তো আছে। উনি তো এয়ারপোর্টে পাস হওয়ার সময় তো মানে গান, অবৈধ হ্যাঁ, গান এটা নিয়ে কথা উঠেছে। বুলেট সহ ধরা পড়েছে। ওনার তো অনেক বিপকেসে উনি টাকা নিয়ে গেছে, এরকম আছে, নিউজ আছে, খবর আছে। ইভেন কি সম্ভবত কার জন্য ভুল না করলে নাহিদ সাহেব বা কারো একজনের বা যে পিএস এর 300 কোটি টাকা। আপনি যদি ওই পয়েন্টে আসেন মাননীয় সংসদ সদস্য, যেটা নিয়ে আসলে ফরিদুল হক বললেন যে ফ্যামিলি কার্ড বা ফার্মার্স কার্ড এগুলোর পুরো পরিকল্পনা জনগণকে জানানো হয়নি এবং আইএমএফ নাকি প্রশ্ন তুলেছে যে এগুলোর অর্থ। এটা উনি ওনার নিজের মন গড়া বলছে। আইএমএফ এরকম কোনো প্রশ্ন তোলেনি। আইএমএফ কে বলা হয়েছে যে আপনাদের কাছ থেকে আমাদের এই ক্রাইসিস পিরিয়ডে দেশকে এবং দেশের পরিস্থিতি টোটাল কাঠামো পরিচালনা করার জন্য আমাদের টাকা দরকার, আপনারা আমার লোন দেন। লোন তো ব্যাংক থেকেও নিতে হচ্ছে, তা না হলে এই যে পতিত সরকারের এই অবস্থার থেকে উত্তরণ কিভাবে ঘটাবে? এই যে এত টাকা পাচার হয়ে গেল, যে ভাই তো একটু আগে পরিসংখ্যান দিল, জি, এত 28 টাকা লক্ষ কোটি টাকা। এত টাকা পাচার হলো, সেটার ঘাটতি কিভাবে আপনি মেটাবেন? দেশের সকল প্রতিষ্ঠান ধ্বংস হয়ে যাবে। এখানে আমি তাকে এক মিনিটের মধ্যে তাহলে আপনি এই টপিকটা শেষ কথা করে বলে দিন। দেই। আইএমএফ সব সময় যে সংস্কার করার কথাগুলো বলে সেটা হচ্ছে আপনার সারে ভর্তুকি কমাইতে বলে, কীটনাশকে ভর্তুকি দেওয়া যাবে না, বিদ্যুতে ভর্তুকি দেওয়া যাবে না, এই বিষয়গুলোতেই ভর্তুকি দেওয়া যাবে না বলে তাদের একেবারে স্পষ্ট এই সংস্কারগুলোতে তারা সবসময় যেয়ে থাকে। কিন্তু এই যে ফ্যামিলি কার্ড দেওয়া হচ্ছে, ফ্যামিলি কার্ডের মাধ্যমে যে একেবারে প্রান্তিক পর্যায়ের মানুষদেরকে একটু সাশ্রয়, মানে তাদেরকে একটু ভালো খাবার দাবার দেওয়া, বা তাদের এই টাকাটা তো বাইরে যাচ্ছে না, এই বাজারেই থাকছে এবং রোলিং হচ্ছে। সেই রোলিংটা হওয়ারও তো সময় দিতে হবে আপনার। আসলে 2 মাস আছে গভর্নমেন্ট, তার মধ্যে এই বিষয়টা কি ইস্যু করে আপনার মনে থাকার কথা 91-এ যখন ভ্যাট আরোপ করেছিলেন যে তৎকালীন অর্থমন্ত্রী সাইফুর রহমান, সেই ভ্যাট নিয়ে যত মানে উপহাস করা হয়েছিল, এখন কি দেখা গেল? সেই ভ্যাট মানুষের মানে বাংলাদেশের উন্নয়নের অন্যতম চাবিকাঠি হচ্ছে সেই ভ্যাটের টাকা দিয়েই কিন্তু চলছে। এবং আপনি দেখবেন অদূর ভবিষ্যতেই দেখবেন এই যে ফ্যামিলি কার্ড দেওয়া হচ্ছে, ফ্যামিলি কার্ডের যে উদ্দেশ্য, সেই উদ্দেশ্য সফল হলে পরে দেখবেন যে কোনো লেভেলেই আর আপনার দারিদ্রতা থাকবে না। একদম দেখা যাক। আপাতত এটা নিয়ে সবাই ইতিবাচক এবং বৈশ্বিক সংকট কাটলে হয়তো সুফল আরো বাড়তে থাকবে। আমি আপাতত আলাপটা এখানেই শেষ করি, আরেকটা টপিকে যেতে চাই এবং শুরুটা করতে চাই ফরিদুল হক আপনাকে দিয়ে। সেটা হচ্ছে আজকে আমরা যখন এই শিরোনামটা দেখলাম সন্ধ্যা 6টার দিকে, এবি পার্টি, আপ বাংলাদেশ এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের 44 জন যোগ দিলেন এনসিপিতে, 44 বা 47। তো এটা নিয়ে আমরা দেখলাম সোশ্যাল মিডিয়াতে যে সমস্ত কথাগুলো হচ্ছে, মানুষ বলছে, তার ভিতরে একটা হচ্ছে যে এমনি এনসিপি যখন জামাত ইসলামের সঙ্গে 11 দলীয় জোটের মধ্যে ঢুকলো, নির্বাচনকালীন মেরুকরণ বলা হচ্ছে, কৌশলগত, মতাদর্শগত না, কৌশলগত। তখন অনেকে বলা শুরু করছিল যে এনসিপির মধ্যে আসলে জামাত ঢুকে গেছে কিংবা জামাতের মধ্যে এনসিপি আছে। এরপর আমরা এবি পার্টি বা আপ বাংলাদেশ নিয়ে অনেক আগে থেকে শুনছিলাম তারা নাকি জামাতের বি টিম।
সবচাইতে বড় কথা আপ বাংলাদেশ বলে যেই প্ল্যাটফর্মটা কথা বলছি, সেখানে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সভাপতি ইসলামী ছাত্র শিবিরের তিনিও আছেন, যিনি আসলে এনসিপিতে এখন থেকে যুক্ত হলেন। অনেকে এটা জানতে চাইছেন যে এনসিপি কি ধীরে ধীরে আসলে জামাতে পরিণত হচ্ছে কিনা। আবার নাহিদ ইসলাম এই বক্তব্য নিয়েও আলোচনা হচ্ছে যে কেউ ছাত্রলীগের ইতিহাস থাকলে সেও যুক্ত হতে পারে যদি সে গণ অভ্যুত্থানে নেগেটিভ ভূমিকা না রাখে। জি জি, আমি একটু যে ভাইয়ের কথাটাকে একটু রেসপন্স করি। না 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 প্লিজ, ওটা করার দরকার নেই, কারণ সময়টা নষ্ট হবে। 1 মিনিট 1 সেকেন্ড করতেই হবে, 30 সেকেন্ড অন্তত আমাকে সময় দিবেন। সেটা হচ্ছে যে 18 মাসে 18 বছরের দুর্নীতির কথা উনি যেটা বলছেন, ওনারা সরকারে আছেন, ওনারা এই দুর্নীতিগুলো জনগণের সামনে প্রকাশ করবেন, আমি এটা আশা করব। আর আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার এপিএস এবং আমাদের একজন নেতার যে দুর্নীতি, সেটা নিয়ে যে পরিমাণ মানে যখন অভিযোগটা উঠেছিল, এই সময় আমরা যে পরিমাণ নিউজ দেখেছি, যে অভিযোগগুলোতে বিএনপি সরকার ক্ষমতায় আসার পরে দুদক থেকে তাদেরকে যখন ক্লিন চিট দেওয়া হয়েছে, তখন এটা নিয়ে আমরা কোথাও কোনো নিউজ দেখিনি। আপনি চাইলে আমি আপনার কাছে এটা পাঠিয়ে দিতে পারবো, আমার কাছে এটা আছে। আর আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া কিংবা যে কোনো আমাদের দলের যে কোনো কারোর ব্যাপারে যদি এই ধরনের অভিযোগ থাকে, টাকা পাচার এবং ধরেন দুর্নীতি, 18 মাসে 18 বছর টাইপের কথা উনি বলছেন, এটা বিরাট বড় অভিযোগ। আমি আশা করি ওনারা এটা তদন্ত করবেন এবং ব্যবস্থা নেবেন। আচ্ছা, আরেকটা ব্যাপার হচ্ছে যে এই কথাগুলো যখন বলা হয়, এটা আসলে এনসিপি কিংবা অন্য রাজনৈতিক দল, এবি পার্টির কথা এখানে এসছে, আপ বাংলাদেশের কথা এসছে, তাদের আসলে পলিটিক্যাল এজেন্সিকে কেড়ে নেওয়ার জন্য এই ধরনের কথাগুলো বলা হয়। বাংলাদেশে এখন এরকম কোনো পরিস্থিতি নেই যে আপনাকে ধরেন আপনি আপনার পরিচয় প্রকাশ করে রাজনীতি করতে পারবেন না, এরকম নাই। ধরেন জামাত যখন বিএনপির সাথে 22 বছর জোটে ছিল, তখন কি বিএনপি জামাতের বি টিম কিংবা এ টিম ছিল? সেই কথা কিন্তু আমরা কখনো শুনি না। ইভেন ধরেন এখন নির্বাচনের আগে বিএনপি থেকে ধানের শীষ নিয়ে কিংবা ধরেন বিএনপির ছেড়ে দেওয়া একটা আসলে নিজ দলের মার্কা নিয়ে নির্বাচন করে যারা এমপি হয়েছেন, মন্ত্রী হয়েছেন, তাদের ব্যাপারে কি আমরা বলি যে তারা বিএনপির বি টিম? এটা কিন্তু বলা হয় না। তো এই যে ধরেন একটা নির্বাচনী ধরেন সমঝোতার মধ্যে একটা সংস্কারের লক্ষ্যে আমরা যে জোট করি, এই জোটটা নিয়ে আমরা কাজ করতেছি এবং এটা একটা নির্বাচনী ঐক্য। এইটা নির্বাচনের মধ্য দিয়ে আমাদের কিন্তু একটা নির্দিষ্ট লক্ষ্য আছে। আমরা বলেছি যে আমরা এই যে গণভোট এবং ধরেন জুলাই সনদ বাস্তবায়ন প্রশ্নে আমাদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। জিনিসটা এখনো সলভ হয়নি, মাত্র 2 মাস হয়েছে। ইতিমধ্যে সরকার তার রং দেখানো শুরু করেছে। স্বাভাবিকভাবেই এটার প্রয়োজনীয়তা, ঐক্যবদ্ধ হওয়ার প্রয়োজনীয়তা সরকারের বাইরে যারা আছে তাদের মধ্যে কিন্তু আরো বেড়েছে। এখন একটা মানুষের ধরেন পূর্বে যে কোনো রাজনৈতিক পরিচয় থাকতে পারে, ধরেন বিএনপি যারা করে, বিএনপির ধরেন উনি তো ছাত্র ইউনিয়ন থেকে এসে বিএনপি করেছেন, তাহলে আপনি কি বলবেন যে উনি হচ্ছে গিয়া এই বিএনপির কি বলে থেকে এসেছে? মানে যে কোনো পলিটিক্যাল পরিচয় থেকে কিন্তু একটা নতুন রাজনৈতিক দলে আসতে পারে। জুলাইয়ের আগে তো কি বলে ফেব্রুয়ারি 2024-25-এর আগে তো এনসিপি ছিল না, এর আগেও তো আমরা রাজনীতি করেছি। আমারও তো আরেকটা বিষয় কি বলবেন জনাব ফয়দুল হক, আপনারা কি আপনাদের সমর্থকদের কথা ভাবছেন? আপনার সমর্থকরা কি আহত হচ্ছে নাকি তারা অ্যাপ্রিশিয়েট করছে আপনাদের এই 47 জন চলে আসাতে? এই মতামতটা কি কখনো সমর্থকদের কাছ থেকে নিয়েছেন? কারণ আপনারা যদি এনসিপি নামটা আপনারা যখন রাখবেন তখন কিন্তু মতামত চেয়েছিলেন যে কোন নামটা হলে ভালো হয়। আমি আপনাদের একটা জিনিস বলি, সেটা হচ্ছে যে আজকে যারা এসেছেন এর ভিতরে অন্তত বেশ কয়েকজন আগেই যখন মানে এনসিপির যে গঠন প্রক্রিয়া, এনসিপির গঠন প্রক্রিয়া হয়েছে দুইটা প্রধান প্ল্যাটফর্ম থেকে, একটা হচ্ছে জাতীয় নাগরিক কমিটি, আর একটা হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। পাশাপাশি এর বাইরে আরো বিভিন্ন মতপথের মানুষ মিলে এনসিপি করেছে। জাতীয় নাগরিক কমিটির সাথে কাজ করার অভিজ্ঞতা আছে, ওই সময় এনসিপিতে আসেননি, এনাদের বেশ কয়েকজন কিন্তু আজকে যুক্ত হয়েছেন। তাহলে এই মানুষরা কিন্তু ইতিমধ্যেই তাদের সাথে জুলাইয়ের পরবর্তী সময় আমাদের কাজ করার একটা বিভিন্ন ফর্মে অভিজ্ঞতা কিন্তু আছে। এবং এই যে তরুণরা আসলেন, ওনারা প্রায় প্রত্যেকেই একেবারে সামনের সারি থেকে জুলাই গণ অভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছে। জুলাই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে এখানে কিন্তু একটা কথা আমরা প্রায় রিপোর্ট করতে গিয়ে আমরা শুনি, সেটা হচ্ছে যে জুলাই সাধারণ মানুষ নেমে এসেছিল। এটা আসলে যারা আপনারা নেতৃত্ব দিচ্ছিলেন, আপনারা ভিডিও বার্তা দিচ্ছিলেন, সংকটগুলো তুলে ধরছিলেন, আন্দোলনের ডাক দিচ্ছিলেন, এ কারণে তারা এসেছে। কিন্তু সেই সময় যদি ডাকটা এনসিপির ব্যানার থেকে দেয়া হতো, এনসিপি গঠন করে, তখন কি মানুষ রাস্তায় নামতো কিনা? এটাও তো একটা বড় প্রশ্ন যেটা অনেকে করে থাকেন। অর্থাৎ অভ্যুত্থান হয়ে যাওয়ার পর আপনি অভ্যুত্থানকে আপনি এইভাবে যদি এটা হতে, এটা দিয়ে তো আসলে হয় না। আচ্ছা, আপনি যে পয়েন্টগুলো বলেছেন ফয়দুল হক, আবারও আসবো আপনার কাছে। জি, অভ্যুত্থানটাকে ধরে রাখার জন্য এনসিপি হয়েছে। এনসিপি করে তো অভ্যুত্থান করা হয় নাই। আপনাকে অভ্যুত্থান তো ঘটে গেছে, এটা আপনাকে স্বীকার করতে হবে।
অভ্যুত্থান তো ঘটে গেছে। হ্যাঁ, ঠিক আছে ফরিদুল হক, আপনি অনেকগুলো পয়েন্ট তুলে ধরেছেন এবং আমি জানি ওয়াদুদ ভূঁইয়া এবং আমিনুল ইসলাম কাগজি দুজনেই সেটা শুনেছেন। শুরুতে মাননীয় সংসদ সদস্য আপনার কাছে এটি স্পষ্ট হই, যখনই আমরা জানতে চাই এনসিপি কেন জামাতের সাথে জোট তৈরি করলো, যখনই আমরা জানতে চাইবো আপ বাংলাদেশ বা এবি পার্টি বা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কেন এনসিপির সাথে এলো, তখন আমাদেরকে এই প্রশ্নের উত্তর দিতে হয় যে জামাত যখন বিএনপির সাথে গেল তখন তো আপনারা প্রশ্ন করেননি, এখন কেন প্রশ্ন করছেন? না, তখনও প্রশ্ন উঠেছে। প্রশ্ন তো স্বয়ং শেখ হাসিনা পার্লামেন্টেই বলেছে, জামাত রাজাকার, জামাত বিএনপি রাজাকার ছাড়া কথাই বলে নেই। অতএব ওই দায়ও আমাদেরকে নিতে হয়েছে, আন্তর্জাতিকভাবেও বিএনপিকে দায় নিতে হয়েছে। তারপরেও আমরা কিন্তু দায় নিয়ে আমরা কাজ করেছি, অথবা ওদেরকে সংশোধন করার চেষ্টা করছি। ৭১-এর স্বাধীনতা বিরোধী ট্যাগ থেকে তাদেরকে সরা আনতে চেষ্টা করেছি। আমরা পারিনি বলে আমরা ওদেরকে ছেড়ে দিয়েছি। এখন প্রশ্ন হলো আমরা সিনিয়ররা হয়তো ভুল করলাম। যারা আমাদের এই যে জুলাই আন্দোলনের আগস্টের হিরো, যাদেরকে আমরা হিরো মনে করি, ফ্যাসিস্ট বিদায়ের হিরো, তারা কেন এই রাজাকারের ভিতরে ঢুকলো? এটা তো আমাদের প্রশ্ন। আচ্ছা, আমরা তো ভুল করেছি, শিক্ষা পেয়েছি, অভিজ্ঞতা পেয়েছি। আজকের তরুণ হিরোরা তো আমাদের থেকে অভিজ্ঞতা নেওয়ার কথা, তারা তো রাজাকারের ভিতরে ঢুকার কথা না। তাহলে তারা ঢুকে গেল। এখন আপনারা বলছেন যে আপ বাংলাদেশ এবি পার্টির সভাপতিকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবিরের নেতা মঞ্জু এবং কেন্দ্রীয় ছাত্র শিবিরের নেতা, ও আমার 1 বছরের জুনিয়র ভাই, আমরা একই ইউনিভার্সিটির ছাত্র, মঞ্জু সাহেব। তো অতএব ব্যারিস্টার ফুয়াদ শিবিরের ক্যাডার, অতএব এরাই তো এবি পার্টি করেছে। এবি পার্টিটা ছিল আওয়ামী লীগের সিটিম, আর আপ বাংলাদেশটা এখন তো রেজিস্টার্ড, এটা ছিল ডি টিম। এখন আপ বাংলাদেশ এবি পার্টিকে যখন খাওয়ানো যাচ্ছে না, তখন তারা বি টিম করে। বি টিমটা হলো এই এনসিপি। আমার বিশ্লেষণ, আমার ভুলও হইতে পারে, ফরিদ কিভাবে নেয় আমি জানি না। তো তাহলে এই এবি পার্টি সিটিম, আপ বাংলাদেশ ডি টিম এবং বি টিম যখন অসল হয়ে গেল, বি টিম যখন সাকসেস হচ্ছে, বি টিমে তারা স্থানান্তর করে দিল। এটাই জনগণ কি এবিসিডি বুঝবে না, বুঝে যাবে যে আমার এই আলোচনার মাধ্যমে যদি 100 জনে শুনে, 500 জনে শুনে, তারাও ভাববে। আমি তো বলেই দিলাম যে এবি পার্টির সভাপতি, সেক্রেটারি 2 জনের শিবিরের নেতা, আপ বাংলাদেশ শিবিরের এলিট পার্সনদের নেতা, এলিট শিবির যারা পয়সাওয়ালা ধনী শ্রেণীর পরিবারের সন্তান, তাদেরকে নিয়ে আপ পার্টি করা হয়েছে। অতএব এই দুটাকে এখন জাস্ট মাইগ্রেট করিয়ে দেওয়া হচ্ছে। মানে 17 বছরে আওয়ামী লীগের সেই সময়ে যেভাবে ধরপাকড় হলো, তাতে তো বোঝা যাচ্ছিল জামাত শিবিরের কোনো অস্তিত্বই নেই, কিন্তু অতগুলো টিম কিভাবে কি ধরপাকড় হয়েছে? ধরপাকড় তো হচ্ছে যে সাইদিকে ফাঁসি দেওয়ার রায়ের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে ধরপাকড় হয়েছে। এছাড়া আর কিছু ধরপাকড় হচ্ছে। জামাত শিবির তো 10 বছর ধরেই আপনার শেখ হাসিনার আঁচলের তলে ছিল, ছাত্রলীগের শার্টের নিচে ছিল। আমি আরো নোংরা ভাষা যেগুলো মানুষ বলে ওটা বললাম না। তো ছাত্র শিবির, ইভেন কি এনসিপিতে যারা নেতৃত্ব দেওয়ারও তো ম্যাক্সিমাম ব্যাকগ্রাউন্ড ছাত্র শিবির, ম্যাক্সিমাম, আমি নাম বলে কাউকে খাটো করতে চাই না, ম্যাক্সিমাম ছাত্র শিবিরের ব্যাকগ্রাউন্ড। অতএব এবি পার্টি, আপ পার্টি, এনসিপি অল আর ইকুয়াল ছাত্র শিবির, জামাত। অতএব তারা তাদের ঘরে ফিরে গেছে, এটা এমন কোনো দোষের কিছু না, এবং আহামরি আশ্চর্য হওয়ারও কিছু না। আচ্ছা, আমিনুল ইসলাম কাগজি, মানে শেষ যে মন্তব্যটা ওয়াদুদ ভূঁইয়া করলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেও এই বক্তব্যটা আমরা দেখি যে তারা তো আসলে এনসিপিতেই যেত, বা তারা তো আসলে জামাতেই যেত, শুধু দলগুলো তৈরি করলো। মানে ব্যাপারটা কি এত সহজ নাকি? সহজ কি কঠিন সেটা আমরা সাংবাদিকতা করতে যেও তো দেখছি বিভিন্ন জায়গায়। সেটা হলো জামাতের পক্ষেই সম্ভব তার ছাত্র শিবির বা তার সাথে আরও যে সমস্ত সংগঠনের কর্মী নেতা আছে, তাদের বিভিন্ন জায়গায় ডিপোর্ট করার একটা অভিজ্ঞতা আছে, তাদের খুব ভালো এক্সপেরিয়েন্স আছে। আমরা কিন্তু এটাও দেখেছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মহসিন হলের ছাত্রলীগের সেক্রেটারি, তখন তো সবকিছু চলছে, ছাত্রলীগের সেক্রেটারি, সে হচ্ছে শিবিরের নেতা, একেবারে বোনাফাইড শিবিরের নেতা, সে ওখানে চলে গেছে। ডাকসুতে যারা আছে তাদের কিছু মিছিলের ছবি আছে না,
শেখ হাসিনাকে রক্ষা করার জন্য তাদের ছবিগুলো আছে না, এবং একেবারে জুলাই 5ই আগস্টের আগের মুহূর্তে ঠিক জুলাই মাসে, কিন্তু না আমি বলি, আমি শেষ আপনার করি। কাছে জানতে চাই, মানে আপনি যদি এটা অ্যান্সারটা দেন তাহলে এগোতে সুবিধা হয়। এই প্রশ্নটা যখন মানে আপনি বলবেন বা অ্যান্সারটা দেবেন, তখন এনসিপির পক্ষ থেকে এই প্রশ্নটা আগেও এসেছে যে জামাত যদি এতই খারাপ হয় নিষিদ্ধ করেন না আমি তো কেন? খারাপ ভালোর কথা বলছি না, রাজাকার বলছি যেহেতু আমরা। না আমি কিন্তু খারাপ ভালোর কথা বলি নাই, বলছি কি আমি আমার অবজারভেশনের কথাটা বলছি। সেটা হচ্ছে যে তাদের এই সংগঠনগুলো বিভিন্ন জায়গায় গুপ্ত অবস্থায় থাকতে পারে, থেকেছে, এইটা তাদেরকে একেবারে বাহবা দিতে হবে। তারপরে তাদের অনেকগুলো অর্গানাইজেশন আছে, মানে এনজিও টাইপের, সেটা ইসলামী ব্যাংক হোক, ইবনে সিনা হোক, বা ইসলামী ব্যাংক হাসপাতাল হোক, বিভিন্ন ভাবে এনজিও, যেটা আগে সিপিবির ছিল, ছাত্র ইউনিয়নের ছিল, আমরা বলি, আমি এখন ওপেন বলছি, এদের ছিল, এরা এই ধরনের সংগঠন করেছে। এটা তো সংগঠন বলা যাবে না, এটা এক ধরনের এনজিও টাইপ সংগঠন। তো তারা বিভিন্ন জায়গায় দিতে পারে। আচ্ছা, কে না জানে মঞ্জু ছাত্র শিবিরের সভাপতি ছিল, কেন্দ্রীয় সভাপতি। আচ্ছা, সে তারপর ফুয়াদ, এর আগে তাদের মধ্যে কিন্তু আরো আরেকজন ছিলেন সুলাইমান চৌধুরী, কিছুদিন আগেও ছিলেন। তারা সবই মিলে কিন্তু ওই সময় বলা হয়েছিল যে এরা জামাত থেকে বেরিয়ে এসে আর একটা প্ল্যাটফর্ম তৈরি করতে চাচ্ছে, যে প্ল্যাটফর্মটা সাধারণ মানুষের কাছে যেন একটু গ্রহণযোগ্য হয়, যে একেবারে জাস্ট আল্ট্রা জামাত না হয়ে মডার্ন জামাত, আল্ট্রা জামাত না হয় মডার্ন জামাত, কিন্তু জামাত নাম থাকবে না, এবি পার্টি, আপ বাংলাদেশ পার্টি, ঠিক এই স্টাইলে তারা করে গেছে। সেইটারই একটা মানে এক্সটেনশন বলা যেতে পারে এনসিপি, কি বলে ন্যাশনাল, কি বলে নাগরিক পার্টি, যেটা। তো এদের এটা তো ঠিক ওইটার আরেকটা এক্সটেনশন বলা যেতে পারে। এর বাইরে তো আর কিছু বলতে পারে। তাদের তাদের পলিটিক্যাল উদ্দেশ্যটা কি? একমাত্র গভর্নমেন্টের বিরোধিতা করা ছাড়া তো আর কোনো দ্বিতীয় আপাতত কোনো উদ্দেশ্য নেই। এখানে একটা জিনিস বলা প্রয়োজন, এনসিপিতে যে সমস্ত নেতাদের আমরা দেখি, শীর্ষ নেতাদের, নাহিদ ইসলাম, হাসাত আব্দুল্লাহ, সাজিস, কখনো কখনো খুব জনসম্পৃক্ত বিষয় নিয়েও তারা কথা বলেন, সেখানে সরকারের সমালোচনা না হয়েও জনসম্পৃক্ত বিষয় নিয়ে কথা বলেন, এবং সেটাতে দেখা যায় প্রশাসনের টনকও নড়ে। কাজেই সেই জায়গা থেকে তাদের ভয়েসটা আছে, কিন্তু রাজনৈতিক যে পরিপক্কতা সেটা হয়তো সময়ের সাথে সাথে আসবে। আমি আলাপটা একটু সামনে নিয়ে যাই। ফরিদুল হক, একটা বিষয় একটু বলবেন। আজকে নাহিদ ইসলামের একটা মন্তব্যে অনেকে বিস্মিত হয়েছেন। তিনি কথা প্রসঙ্গে বলছিলেন নাকি সিরিয়াসলি বললেন যে ছাত্রলীগ যদি কেউ করে থাকে তারাও এনসিপিতে আসতে পারবে যদি গণহত্যার অভিযোগ তার বিরুদ্ধে না থাকে। এখন প্রশ্ন হচ্ছে, যে অর্থে শিবির ছাত্রলীগে গুপ্ত হয়েছিল সে ব্যাপারে আপনি নিশ্চয়ই জানেন, তাহলে ছাত্রলীগ যে গুপ্ত হয়ে এনসিপিতে ঢুকবে না তার কি নিশ্চয়তা থাকবে? আচ্ছা, মানে কি বলবো, যে ধরেন বিএনপির কাছ থেকে এই ধরনের কথা, বিএনপির ধরেন ওয়াদুদ ভাই যেভাবে বললেন, ঠিক আছে, মানে ওনারা 22 বছর কিভাবে একসাথে থাকলেন, এটা মানে তখন কেন বলেননি, এখন হঠাৎ করে ওনাদের কাছে সব রাজাকার হয়ে গেল। 91 সালে বিএনপি জামাতের সাপোর্ট নিয়ে ক্ষমতায় এসছে, 79 সালে জিয়াউর রহমান তাদেরকে রাজনীতি করার সুযোগ করে দিয়েছে, 2001 সালে রাজাকারদের গাড়িতে তাদের মানে প্রবাদ প্রতিম নেত্রী প্রধানমন্ত্রী, মানে তৎকালীন প্রধানমন্ত্রী আমাদের সর্বজন শ্রদ্ধেয় বেগম খালেদা জিয়া পতাকা তুলে দিয়েছেন। এখন সকল দোষ এনসিপি। এবং কাগজি ভাই যেভাবে বললেন যে একেবারে ধরেন এবি পার্টি, ধরেন জামাত, আপ বাংলাদেশ জামাত, এই জিনিসগুলো একটু খেয়াল করতে হবে আমাদের, একটু খেয়াল করলে সুবিধা হবে। যে এবি পার্টি যে গঠন হচ্ছে, ওনারা কিন্তু খুব সিরিয়াস এলিগেশন নিয়ে এবং ধরেন সিরিয়াস মানে কি বলে দ্বিমত পোষণ করে ওনারা কিন্তু আলাদা হচ্ছেন। এখন শিবির করায় কেউ একজন মানেই তার আর কোন রকম কোন পলিটিক্যাল এজেন্সি থাকবে না। এই যে এটা তো বলেননি, আমি তো কাগজে তো এই কথা বলেননি, তুমি ইতিহাস বলছিলেন নাকি? আর না, ইতিহাস না, ইতিহাসটা তাহলে ওইটাও বলতে হবে যে মুক্তিযুদ্ধ প্রশ্ন সহ আরো বেশ কয়েকটা প্রশ্নে ব্যারিস্টার আব্দুর রাজ্জাকের নেতৃত্বে অনেকগুলো জামাতের সাবেক এবং শিবিরের সাবেক নেতারা একত্র হয়ে কিন্তু এবি পার্টি করেছেন। এখন আমি এবি পার্টির কিন্তু কোনো সাফাই গাচ্ছি না, কিন্তু আমাদেরকে এইটাও বলতে হবে, শুধু ওইটুকু বললে হবে না। আরেকটা ব্যাপার হচ্ছে যে এনসিপির একটা নিজস্ব আলাদা রাজনৈতিক একটা ঐতিহাসিক গণ অভ্যুত্থানের পরে এখানকার তরুণদেরকে একটা রাজনৈতিক প্ল্যাটফর্ম দরকার ছিল। এইটুকু স্বীকার করলে এমন দোষের কিছু হবে না যে রাজনৈতিক প্ল্যাটফর্ম দরকার ছিল সেই রাজনৈতিক প্ল্যাটফর্ম বিএনপি কিংবা জামাত এককভাবে এইটার জায়গা সংকুলন হচ্ছিল না। কারণ যে রাজনীতি এখানে একটু মনে করে দিই, মানে এনসিপি যখন গঠন হয়
তখন অনেকে অ্যাপ্রিসিয়েট করছিলেন এই অর্থে যে হয়তো বাংলাদেশ একটা তৃতীয় শক্তি পাবে। হ্যাঁ। কিন্তু আমরা যখন দেখলাম যে এনসিপি পক্ষ থেকে বলা হচ্ছে আমরা বিএনপির সাথে জোট করতে পারি, আমরা জামাতের সাথে জোট করতে পারি, আলোচনা যার সঙ্গে টেকে, শেষে জামাতকে তারা জুলাই শুরুতে স্বাক্ষর করার কারণে জাতীয় বেইমানও বলে ফেললো, পরে আবার জামাতের সঙ্গে জোট করলো। তাহলে মানুষ এনসিপির উপরে ভরসা কিভাবে করবে? যেমনটা আমরা শুরুতে ভেবেছিলাম। এখানে ইলেকট্রাল প্রসেসটা আপনাকে খেয়াল করতে হবে, এটা শুধু হুট করে বলে দিলে হবে না। জি। মানে আপনি বাংলাদেশের ইলেকট্রাল প্রসেস হচ্ছে যে একদম বাইনারি। আপনি এখানে তৃতীয় শক্তি বলে কোনো জিনিস ইলেকশনের সময় থাকে না, এই জিনিসটা মনে রাখবেন। কারণ মানুষ ইলেকশনের সময় হিসেব করে, ইলেকশনের সময় পুরনো বাংলাদেশ হয়ে যায়, নতুন বাংলাদেশ থাকে না। না 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 না, ইলেকশন তাহলে আপনি ইলেকট্রাল প্রসেস চেঞ্জ করতে হবে। নতুন বাংলাদেশ পুরান বাংলাদেশের আচ্ছা, ব্যাপার তাহলে না তো। আপনি ফজলুল, না, না, দাদা, আপনাকে আমি এটা একটু বললে সময় নিই আপনার হবে কাছে, না। একটু আপনাকে না, হয়তো এটা কিছু বললে বলবে। হবে না। আমার কথা শেষ করতে দেন। আপনি আচ্ছা। খোঁচা মারছেন, উত্তর দিতে হবে তো। জি, জি, খোঁচা বলেন, মারলে বলেন, উত্তর শেষ দিবেন না। শুধু খোঁচা মেরে না, না, পার পেয়ে যাবেন শেষ তা তো করে- হবে না। শেষ করে, কেন জি। বলি এটা? কারণ আপনি পার্লামেন্টে কিভাবে যাবেন? পার্লামেন্টে না গেলে এই যে জুলাই সনদ, এই যে সংস্কার প্রক্রিয়া, জি। এই যে গণভোট, এগুলো নিয়ে আপনি আপনার পজিশন কিভাবে দিবেন? সেই প্রক্রিয়া যে আপনি দেখছেন যে 2 মাসের মধ্যে সেই পুরো প্রক্রিয়াটা যে ভেস্তে গেছে, এটা তো আজকে প্রমাণিত হচ্ছে। তাহলে এইটা নতুন বাংলাদেশ বলে শুধু আপনি ধরেন পার্লামেন্টের বাইরে রাখবেন, আর জি। তখন গিয়ে খোঁজা দিতে যে আপনারা তো পার্লামেন্টে নেই, আপনাদের এত কথা কিসের? একদম, এই একদম। জিনিসগুলো ফজলুল, আপনাকে আপনি খেয়াল স্পষ্ট করতে হবে। করেছেন, আমি হ্যাঁ, একটু আমরা অভিজ্ঞতা নিয়েই আসলে এগুলো বুঝেছি। আমরা একদম, অভিজ্ঞতা নিয়ে একদম, এগুলো একদম। বুঝেছি। যদি বিএনপি জুলাই সনদ এবং জি। এরা জুলাই চেতনা আমি তাহলে এবং- ফজলুল, আমি তাহলে একটু অনেক সমস্যার সমাধান হ্যাঁ, হয়ে যেত। ফজলুলের পুরো বক্তব্য আমরা শুনলাম। অদূর আমি ভাই, জি। ছোট ভাই ফরিদকে একটা কথা বলতে চাই, আমার সাথে খুব ভালো সম্পর্ক। হ্যাঁ, মানে এবার আমরা পার্লামেন্টে দেখছি এরকম। পলিটিক্সে সবার সাথে সবার সম্পর্ক থাকতে হবে। না, অনেকের হয়তো পরিচয় বা যোগাযোগ থাকে না, আমার সাথে যোগাযোগ আছে ভালো সম্পর্ক। আমি একটা কথা বলতে চাই, আমি তো শুরুতেই বলছি যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বা মাইগ্রেটেড এনসিপি, এরা তো হিরো আমাদের কাছে। জুলাই আন্দোলনের হিরো, আগস্টের হিরো, তারা হিরো বলেই তো সম্মানিত করেছি। শুধু এটুকু বলছে তারা কেন রাজাকারের কাছে ঢুকলো? আমরা তো মানে ভুল করা পার্টি, আমরা তো ভুল করে করেই আসছি, পরীক্ষা দিয়ে শিখেছি। এখন ওই জায়গায় তো ওদেরকে অসম্মান করা হয়নি। আমি এইটুকু বলার জন্য প্রথম চেয়েছি। আর একটা প্রশ্ন আমি ফরিদ ভাইয়ের কাছে করতে চাই, সেটা হলো যে জুলাই সনদে আপনারা স্বাক্ষর করলেন একদম শেষ দিন, আর এখন জুলাই চেতনা নিয়ে আপনারা একদম মরিয়া হয়ে গেলেন, অস্থির হয়ে গেলেন। মনে হয় যেন এক্ষুনি বৈশ্বিক যুদ্ধের মধ্যে এই জুলাই সনদ পাস না করলে, যে বাস্তবায়ন না করলে যেন আমাদের দেশের মানুষের চাকরি চলে যাবে, আমাদের দ্রব্যমূল্য বেড়ে যাবে, আমাদের দেশে মহাপ্রলয়নকারী যুদ্ধ লেগে যাবে, আমাদের দেশে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি হয়ে যাবে, এরকম অবস্থা মনে হয় যেন হয়ে যাবে। যার জন্য জামাত এবং আপনারা এইটা পাস করা, বাস্তবায়ন করার জন্য একদম চেতনা নিয়ে এগিয়ে যাচ্ছেন এবং এটা নিয়ে অনেক বাক বিতণ্ডতা হচ্ছে। এটার কারণটা কি? ফরিদুল হক, জি। চেতনার ব্যাপারে খুবই সচেতন। চেতনা এখানে আওয়ামী লীগ দেখাইছে, আমরা কোনো চেতনার মধ্যে যেতেছি না। আমাদের একদম টু দা পয়েন্টে, একদম যে জিনিসগুলো আপনারা কমিটমেন্ট করেছে আমরা সবাই মিলে, সেই জিনিসগুলো বাস্তবায়ন হচ্ছে কিনা হচ্ছে সেই প্রশ্নে আমাদের একদম ধরেন একদম প্রিসাইজ পজিশন আছে। এই পজিশন গুলো আমরা বারবার বলেছি। যে সমস্ত সংস্কারের জন্য মানে প্রয়োজনীয় অধ্যাদেশ যেগুলো করলে সরকার জবাবদিহি হইতো, সেগুলোকে সরকার বাতিল করে দিয়েছে। যে সমস্ত মানে অধ্যাদেশগুলা বাস্তবায়ন করলে জনগণের উপরে জুলুম করা কঠিন হতো রাষ্ট্রীয় বাহিনী দ্বারা, সেইগুলোকে বাতিল করে দিয়েছে। যে সমস্ত অধ্যাদেশগুলো বাস্তবায়ন করলে সরকারের ক্ষমতা বৃদ্ধি হয়, সেগুলোকে সরকার বাস্তবায়ন করেছে। এবং জনগণ যে গণভোট দিয়েছে, গণভোটের যে রায়, 70% মানুষ যে রায় দিয়েছে সংবিধান সংস্কার পরিষদ গঠন করার জন্য, সেইখানে সরকারি দল শপথ গ্রহণ না করে এই পুরো প্রক্রিয়াকে ভেস্তে দেওয়ার পথে নিয়ে গেছে। তো এইটা তো আমাদের মানে এটা তো কোনো চেতনার ব্যাপার না। তো আমরা সবাই মিলে বসে আলোচনা করে এটা ঠিক করেছি। এবং আমরা কেন এটাতে স্বাক্ষর করিনি, আমাদের একদম স্পষ্ট কথা ছিল যে আইনি ভিত্তি নিশ্চিত হতে হবে। আইনি ভিত্তি কখন নিশ্চিত হয়েছে? আমরা কিন্তু, আপনি মনে করে দেখেন, এই যে বিএনপির পক্ষ থেকে যিনি নেতৃত্ব দিয়েছেন সালাউদ্দিন সাহেব বারবার বলেছেন যে যখন গণভোট হয়ে যাবে সংসদ এটা করতে বাধ্য থাকবে। গণভোট হয়ে গেছে, তারপরে গিয়ে আমরা এটাতে স্বাক্ষর করেছি এবং আমরা বলেছি যে এখানে নোট অফ ডিসেন্ট থাকতে পারবে না। হ্যাঁ, আমাদের জায়গাটা খুবই পরিষ্কার। আমরা এইটা যেটা কমিটমেন্ট করেছি সবাই মিলে, যেটা বসেছি সেটা বাস্তবায়ন হতে হবে। ফরিদ, এইখানে একটু কথা আছে। এখন কি পার্লামেন্ট চলছে না? পার্লামেন্ট তো চলছে, তাই তো? আচ্ছা, আমি একটু বলে রাখি, আমরা হচ্ছে পরে ইন্টারন্যাশনাল ইস্যুতে যাব, তো ছোট করে যদি আপনি। আচ্ছা, ছোট প্রশ্নটা, হ্যাঁ, ছোট করে। পার্লামেন্ট, যেহেতু পার্লামেন্টে আপনাদের প্রতিনিধিত্ব আছে, জামাতের আছে, সবার আছে, অপোজিশন একটা মানে স্ট্রং অপোজিশন। এখন কোনো কিছুই করতে গেলে
আপনি আইনে করেন আর যাই করেন সেটার জন্য আপনার পার্লামেন্ট লাগবে, এটা কি জানেন? এবং পার্লামেন্টেই আপনার ডিসিশন নিতে হবে, সেটা সংবিধান সংস্কার পরিষদ হবে নাকি সংবিধান পরিবর্তনের হবে, যা কিছুই করেন না কেন আপনার এখন কিন্তু আপনি একটা খড়ের মধ্যে ঢুকছেন, এই খড়ের মধ্যে ঢুকেই আপনাকে মারামারিটা করতে হবে, ওকে এটা জানেন কিনা? ওকে ফরিদুল হক, 1 মিনিটের মধ্যে যদি আপনি শেষ করেন। জি। এটার জন্য আমি হ্যাঁ, আপনাকে ফরিদ এটা বলেন। বক্তৃতা দিতে পারবো এটা আমি বলবো না। আপনি শুধু একটা জিনিস মনে রাখেন, সেটা হচ্ছে আপনি যে জুলাই সনদে সাইন করেছেন, যে সকল দল, এখানে 48টা প্রস্তাব আছে সংবিধান সম্পর্কিত, এবং এই প্রস্তাবগুলোতে 66 থেকে 68টা সংবিধানের অনুচ্ছেদ পরিবর্তন হচ্ছে। এত বড় পরিবর্তন সংবিধানে গত 55 বছরে কখনো হয়নি, যেখানে 20টার উপরে আছে মৌলিক সংস্কার।